অল স্টুডেন্টকে আস্থা টিউটোরিয়ালের পক্ষ থেকে ওয়েলকাম জানিয়ে ক্লাসটিকে শুরু করব। আজকে আমার এই ক্লাসটি হলো তোমরা যারা নবম শ্রেণীতে পড়ো তাদের জন্য। তোমাদের তো এবারে পরীক্ষা হবে, তার জন্য তোমাদের অনেকটা পরিমাণে পড়াশোনা করতে হবে। আর এখন তোমাদের সাথে আছে রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা। আমাকে কিছু ছাত্রছাত্রী রিকোয়েস্ট করেছিল যে আগের মতো এবারেও সেই মডেল অ্যান্সার পেপারগুলো দেওয়ার জন্য, তাই তাদেরই অনুরোধে আজকে আমার এই ক্লাসে থাকছে যে ক্লাস 9-এর মডেল অ্যান্সার পেপার 5 গ্রুপ সির যেগুলো ইম্পর্ট্যান্ট সেগুলির উত্তর। তাই ক্লাসটি খুবই ইম্পর্ট্যান্ট হতে চলেছে, তাই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন এসেছো তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। তাহলে ঠিক আছে, লেটস গো। আমরা তাহলে প্রথম প্রশ্নটি দেখে নিই। এখানে প্রথম প্রশ্নটি বলেছে যে দ্রুতগামী ট্রেনের কাছে দাঁড়িয়ে থাকা কোনো ব্যক্তি ট্রেনের টান অনুভব করে কেন? এই প্রশ্নের অ্যান্সারটি হবে যে দ্রুতগামী ট্রেনের পাশে দাঁড়ানো উচিত নয়। দ্রুতগামী ট্রেন সংলগ্ন বায়ুর বেগ অত্যন্ত বেশি হয়। বায়ুমণ্ডলীয় নীতি অনুযায়ী প্রবাহীর অনুভূমিক প্রবাহের ক্ষেত্রে গতিশক্তি বৃদ্ধি পেলে চাপ হ্রাস পায়। তাই দ্রুতগামী ট্রেনের সংলগ্ন স্থানে বায়ুচাপ দূরে বায়ুচাপ অপেক্ষা কম যায়। সুতরাং ব্যক্তির যে পার্শ্ব ট্রেনের বিপরীত দিকে থাকে সেদিকে বায়ুচাপ বেশি হওয়ার জন্য ব্যক্তির ওপর ট্রেনের অভিমুখে একটি লব্ধি বল ক্রিয়া করে, যা ব্যক্তিকে ট্রেনের দিকে ঠেলে দিতে চায়, ফলে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে। এরপরে যে প্রশ্নটি আছে আমি সেই প্রশ্নটিতে চলে যাচ্ছি যে তড়িৎ প্রবাহ মাত্রা স্কেলার রাশি না ভেক্টর রাশি? এটি হবে যে স্কেলার রাশি। যুক্তি দাও। এটি হবে যে মান আছে কিন্তু এর অভিমুখ নেই, আর মান থাকলে অভিমুখ না থাকলে সেটি স্কেলার রাশি। এরপরে আমি একেবারে চলে যাচ্ছি যে যান্ত্রিক শক্তি সংরক্ষণের সূত্রটি লেখো। এই প্রশ্নের অ্যান্সারটি হবে যে কোনো শক্তি অপচয় বা বাধাজনিত বল উপস্থিত না থাকলে কোনো বস্তু বা বস্তু সংস্থার মোট যান্ত্রিক শক্তির মান সর্বদা অপরিবর্তিত থাকবে। আর ওরই সঙ্গে যে প্রশ্নটি বলেছে যান্ত্রিক শক্তি কোন কোন শক্তির সমষ্টি, এটি হবে যে স্থিতিশক্তি ও গতিশক্তি। এরপরে আছে যে BII শব্দের কম্পাঙ্ক তরঙ্গদৈর্ঘ্য বেগের মধ্যে সম্পর্ক স্থাপন করো। এটি হবে যে V = n × ল্যামডা। আর সম্পর্কটি হবে যে ধরা যাক কোনো তরঙ্গদৈর্ঘ্য ল্যামডা কম্পাঙ্ক n এবং তরঙ্গের বেগ v। অতএব কোনো মাধ্যমের কোনো কণা একবার পূর্ণ কম্পন সম্পন্ন করতে যে সময় নেয় সেই সময়ে তরঙ্গ ল্যামডা দূরত্ব অতিক্রম করে, তাহলে কণাটি যে সময় n বার পূর্ণ কম্পন সম্পন্ন করে সেই সময় তরঙ্গ মাধ্যমের দিয়ে n ল্যামডা দূরত্ব অগ্রসর হয়। কণার n বার পূর্ণ কম্পন সম্পন্ন করতে সময় লাগে 1 সেকেন্ড। অতএব 1 সেকেন্ড সময় তরঙ্গের মাধ্যমের মধ্য দিয়ে n ল্যামডা দূরত্ব অগ্রসর হয়। অতএব তরঙ্গ দৈর্ঘ্য v = n × ল্যামডা। এরপরে আমরা প্রশ্নটি দেখে নিই। এরপর প্রশ্নটি আছে যে অনুরণন কি, এর উদাহরণ দাও। এই প্রশ্নের অ্যান্সারটি হবে যে বড় হল ঘরে কোনো শব্দ করলে ওই শব্দ ঘরের দেওয়াল ছাদ বিভিন্ন জায়গায় বারবার প্রতিফলিত হয়ে খুব অল্প সময়ের ব্যবধানে শ্রোতার কানে পৌঁছয়। ফলে মূল শব্দ থেমে যাওয়ার পরেই ওই শব্দের রেশ কিছু সময় ধরে বজায় থাকে। একে অনুরণন বলে। এরপরে যেটি বলেছে যে জলের ব্যতিক্রান্ত প্রসারণ বলতে কি বোঝায়? এই প্রশ্নের অ্যান্সারটি হবে যে সাধারণ যে কোনো তরলের উষ্ণতা বৃদ্ধি করলে আয়তনে বাড়ে, কিন্তু 0°C উষ্ণতা থেকে কিছু পরিমাণ জলের উষ্ণতা বৃদ্ধি করতে থাকলে আয়তন হ্রাস পায়। 4°C উষ্ণতায় নির্দিষ্ট ভরের জলের আয়তন সর্বনিম্ন হয়। 4°C পরে উষ্ণতা বৃদ্ধি করতে থাকলে জলের আয়তন স্বাভাবিকই থাকবে, অর্থাৎ স্বাভাবিকই বৃদ্ধি পাবে। 0°C থেকে 4°C উষ্ণতা পর্যন্ত জলের এই ধরনের আচরণকে জলের ব্যতিক্রান্ত প্রসারণ বলা হয়। এরপরে যে প্রশ্নটি বলেছে সেটি হচ্ছে যে ইলেকট্রন একটি কক্ষপথ থেকে অন্য কক্ষপথে যাওয়ার কারণ কি? এই যে এখানে এই প্রশ্নটির উত্তর তবে একটু আলাদা রকম দেওয়া আছে যে ইলেকট্রন যে কোনো পরিমাণ শক্তি শোষণ বা বর্জন করতে পারে না। ইলেকট্রন শুধুমাত্র সেই পরিমাণ শক্তি শোষণ করতে পারে যেটি তার উচ্চতর কোনো কক্ষে স্থানান্তরিত হতে পারে। অনুরূপভাবে ইলেকট্রন একটি উচ্চতর শক্তির কক্ষ থেকে নিম্নতর কক্ষে নেমে আসার সময় এই দুই কক্ষের মধ্যে শক্তির যে পার্থক্য হয় সেটি হলো পরিমাণ শক্তির বর্জন করে।
এরপরে যে প্রশ্নটি বলেছে সেটি হচ্ছে যে 36 গ্রাম জলে উপস্থিত হাইড্রোজেন পরমাণুর সংখ্যা কত? 36 গ্রাম সমান 2 মোল, আর 1 মোল সমান যদি 6.022 ইন্টু 10⁻23 হয়, তাহলে 2 মোল ইকুয়াল টু 2 ইন্টু 6.022 ইন্টু 10⁻23 এরপরে আছে যে অথবা এসটিপিতে কোনো গ্যাসের আয়তন 67.2 লিটার ও গ্যাসের ভর 51 গ্রাম হলে গ্যাসের আণবিক ভর নির্ণয় করো। এটি হবে যে 67.2 লিটারে 67, এখানে যে বলেছে যে এসটিপিতে কোনো গ্যাসের আয়তন 67.2 ও তার গ্যাসের ভর 51 গ্রাম, তাহলে 67.2 লিটার আর গ্যাসের ভর 51 গ্রাম, তাহলে একে হবে কত না 51/67.2। আর তারপরে এখানে কত বলেছে, যেহেতু বলেছে যে এখানে আণবিক ভর নির্ণয় করতে, তাই এটি হবে যে 224 না 22.4, 22.4-এ 51 গুণিতক 22.4/67.2। যদি আমরা এর মান বের করি তাহলে হবে 17 গ্রাম। এরপরে আমরা প্রশ্নটি দেখে নিই। পরে প্রশ্নটি বলেছে যে টিন্ডাল প্রভাব কি, এর কারণ কি। আমরা টিন্ডাল প্রভাব কিটা পেয়েছি, সেটি হচ্ছে যে কোলয়েড দ্রবণে কি মধ্য দিয়ে আলোকরশ্মি পাঠালে কোলয়েড কণাগুলি আলোর বিচ্ছুরণ ঘটে ও কোলয়েডের মধ্য দিয়ে আলোর গতিপথ পাশ থেকে দৃশ্যমান হয়। এই ঘটনাকে টিন্ডাল প্রভাব বলে। এরপরে যে প্রশ্নটি বলেছে সেটি হচ্ছে ইউট্রোফিকেশন কি। কৃষিকার্যে ব্যবহৃত ফসফেট জাতীয় অজৈব সার, ডিটারজেন্ট উপস্থিত ফসফেট যৌগ এবং উদ্ভিদের বৃদ্ধির জন্য অন্যান্য পুষ্টিকর উপাদান জলাশয় মিশ্রিত হওয়ার ফলে শৈবাল, কচুরিপানা ও বিভিন্ন জলজ উদ্ভিদের দ্রুত বৃদ্ধি ঘটনাকে এটি ইউট্রোফিকেশন বা অতি পুষ্টিকতা বলা হয়। এরপরে যেটি বলেছে যে সেটি হচ্ছে দুটি পদ্ধতি নাম লেখো যার দ্বারা জলের ক্ষরতা দূর করা যায়। এটি হবে যে জলের ক্ষরতা দূরীকরণের দুটি পদ্ধতি, স্ফুটন পদ্ধতি যা অস্থায়ী ক্ষরতা দূরীকরণের পদ্ধতি, আর আছে যে আয়ন বিনিময় পদ্ধতি বা রেজিন বিনিময় পদ্ধতি যা স্থায়ী ও অস্থায়ী ক্ষরতা দূরীকরণের পদ্ধতি। এরপরে যে প্রশ্নটি বলেছে সেটি হচ্ছে যে জলের অস্থায়ী ক্ষরতা কীভাবে স্ফুটনের দ্বারা দূর করবে। অস্থায়ী জলকে ফোটানোর ফলে জলের মধ্যে উপস্থিত দ্রাব্য বাইকার্বনেট লবণগুলি অদ্রাব্য কার্বনেট লবণে পরিণত হয় ও জল থেকে থিতিয়ে পড়ে। এবার এই জলকে ছেঁকে নেওয়া হলে অস্থায়ী ক্ষরতামুক্ত জল পাওয়া যায়। এটি হচ্ছে যে CaHCO3 সেখান থেকে CO3 প্লাস H2O প্লাস CO2, এটা হচ্ছে CaHCO3 এটাকে এটা ভেঙলে। এরপরে আছে যে ওরই সঙ্গে আরও একটা ভাঙিয়ে দেখাচ্ছে, এখানে হচ্ছে যে MgHCO3 MgCO3 প্লাস H2O প্লাস CO2। এরপরে যেটি বলেছে সেটি হচ্ছে নন সিস্টেমিক অ্যান্টাসিড বলতে কী বোঝো। এই প্রশ্নের অ্যান্সারটি হবে যে এই প্রকার অ্যান্টাসিডগুলি অদ্রাব্য ও দেহে কম শোষিত হয়, বিশেষ কোনো নিয়মে কাজ করে না এবং এদের দ্বারা দেহে অ্যাসিড ও ক্ষারের ভারসাম্য নষ্ট হয়, উদাহরণ অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড প্রভৃতি। এরপরে যেটি প্রশ্ন বলেছে সেটি হচ্ছে শেষ প্রশ্ন, H2SO4 এর শনাক্তকরণ পরীক্ষাটি বিক্রিয়া সহ লেখো। এটি হবে যে পরীক্ষণীয় অ্যাসিডের জলীয় দ্রবণে বেরিয়াম ক্লোরাইড BaCl2 দ্রবণ যোগ করলে যদি অদ্রাব্য সাদা অধক্ষেপ উৎপন্ন হয় ও অধক্ষেপটি HCl বা HNO3 অদ্রাব্য হয়, তাহলে অ্যাসিডটি সালফিউরিক অ্যাসিড বলে শনাক্ত করা যায়। আর সেটি এখানে দেখিয়েছে যে ব্যাখ্যাটা যে H2SO4 প্লাস BaCl2 সেখান থেকে BaSO4 অর্থাৎ বেরিয়াম সালফেট প্লাস 2HCl। ছাত্রছাত্রীরা, এই ছিল আজকে আমার এই ক্লাসটি কেমন লেগেছে তা কিন্তু কমেন্ট করে জানাতে একদম ভুলবে না। আর তোমাদের যদি ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করে রাখবে। আর আজকের মতো এখানে বিদায় নিলাম, দেখা হবে পরের ক্লাসে। ততক্ষণ তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।